সরকারি নির্দেশনার আড়াই মাস পরও বস্তার গায়ে চালের জাত, দাম, উৎপাদনের তারিখ লিখছেন না কুষ্টিয়ার মিলাররা। দাঁড় করাচ্ছেন নানা অজুহাত। মিল মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, বাজার কিছুটা স্থির হলেই নির্দেশনা বাস্তবায়ন সম্ভব হবে। এ নিয়ে এখনও কোনো ব্যবস্থা না নিলেও দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক। নানান নামে চাল বিক্রি আর দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে বস্তায় ধানের জাত, উৎপাদনের তারিখ আর দাম লেখার নির্দেশনা জারি করে সরকার। গেল পয়লা বৈশাখ থেকে এই নির্দেশনা মানার কথা ছিল মিল মালিকদের। আড়াই মাস পার হলেও নির্দেশনার কিছুই মানেননি কুষ্টিয়ার খাজানগরের মিল মালিকরা। নানা কারণে এটি বাস্তবায়ন কঠিন বলে দাবি তাদের। যখন আমরা বস্তাবন্দি করি, বস্তা যখন প্রিন্ট করি, তখন একই সাথে 50,000, 30,000, 20,000 বস্তা আমরা বন্দি করি। যদি এই বস্তা যদি উৎপাদনের তারিখ যদি আমরা ওই দিনই লিখে রাখি, তাহলে তো জিনিসটা আর হবে না। চালকল মালিক সমিতির সভাপতি জানান, বাজারে অস্থিরতার কারণে দাম লেখাসহ অন্য নির্দেশনা এখনই বাস্তবায়ন করা যাচ্ছে না। একটু বাজারটা স্থির হওয়ার সাথে সাথেই মিলগেটে যে বস্তার গায়ে যে দাম প্রাইস ফিক্সড করা, এটা আমরা অবশ্যই খুব দ্রুত এটা আমরা আইনের বাস্তবায়নের পথে চলে যাবে। সচেতন নাগরিকদের দাবি, ক্রেতার প্রতি দায়বদ্ধতা আর সদিচ্ছা থাকলে সহজেই সরকারি নির্দেশ পালন করতে পারেন মিলাররা। সঠিক চালটা যেটা ক্রেতারা যাতে ভোক্তারা যাতে পায়, সে ব্যাপারে এই বস্তার গায়ে সঠিক তথ্যগুলো লেখাটা খুবই জরুরি। এ নিয়ে এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বস্তায় নির্দিষ্ট তথ্য নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আইন না মানলে যে বিষয়ের উপর থেকে নির্দেশনা আসবে, আমরা সেটা বাস্তবায়ন করব। বর্তমানে এই প্রক্রিয়াটাকে শতভাগ বাস্তবায়নের দিকেই আমরা বেশি মনোযোগ। প্রশাসন পদক্ষেপ নিলে চালের বাজারে অস্থিরতা অনেকটাই কমবে বলে আশা সচেতন মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম, নাটোর ও কুষ্টিয়া থেকে জানাবেন সহকর্মীরা। শুরুতে আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আসলে মিলাররা কেন এই বস্তার গায়ে উৎপাদনের তারিখ বা চালের জাতের নাম এসব কেন দিচ্ছে না, আর প্রশাসনই বা কি দেখভাল করছে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আছে কিনা? মোট 7 ধরনের তথ্য এই চালের বস্তাগুলোতে বা চালের ব্যাগে দেওয়ার কথা। অর্থাৎ এর মধ্যে ধানের জাত, উৎপাদন তারিখ, যে মিল উৎপাদন হয়েছে সেই মিলের ঠিকানা, জেলার নাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে মূল্য। কিন্তু এটি গত পহেলা বৈশাখ থেকে শুরু হওয়ার কথা আমরা একটু আগে খবরও যেটি শুনছিলাম, এখনো বাস্তবায়ন করা যায়নি। চট্টগ্রামে আসলে যে চাল বাজারে বিক্রি হয়, একেবারে প্রায় সব চালই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন মিল থেকে আসে। তো যে কারণে চট্টগ্রামে মিলারদের এই বিষয়টি নিয়ে আসলে খুব বেশি বক্তব্য মিলারদের কাছ থেকে পাওয়া সম্ভব নয়। তবে আমরা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বা চট্টগ্রামে যারা আড়তদার আছেন তাদের কাছ থেকে যেটি জেনেছি যে মূলত এই বিষয়টির পেছনে মিলাররাই প্রথমত দায়ী। কারণ তারা যদি এই মানে তথ্যগুলো সম্বলিত ব্যাগের মাধ্যমে চাল খুচরা ব্যবসায়ীদের সরবরাহ করে, তাহলে এখানে কিন্তু খুচরা ব্যবসায়ীদের কোনো সমস্যা নেই। আমরা এখন আছি কাজিরদেউরি বাজারে এবং এখানেও চালের বাজারে কিন্তু আমরা বেশ কয়েকটি দোকানে ঘুরে দেখেছি এবং জিজ্ঞেস করেছি, কোনো দোকানেই কিন্তু আমরা এই বিষয়ক অর্থাৎ চালের বস্তা এই বিষয়ক তথ্য আমরা পাইনি। তো চট্টগ্রামের ব্যবসায়ীরা এই জন্য মিলারদের উপরই দায় চাপাচ্ছেন। তারা বলছেন যে সমস্ত তথ্যের কথা সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেগুলো বসালেও তাদের খুব একটা খুচরা ব্যবসায়ীদের কোনো ঝামেলা নেই। তারা আসলে আরেকটা স্বস্তি বোধ করেন, কারণ প্রতিনিয়ত তাদের সাথে যে খুচরা ক্রেতারা আছেন তাদের সাথে নানা ধরনের বাহাস হয়, নানা ধরনের তর্ক বিতর্ক হয়। কারণ দেখা যায় যে একই ধরনের চাল, একই জাতের চাল ভিন্ন ভিন্ন মিলাররা ভিন্ন ভিন্ন দামে সরবরাহ করছে। তার ফলে খুচরা বাজারেও কিন্তু একই চাল ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়। এটি নিয়ে কিন্তু প্রতিনিয়ত ক্রেতা বিক্রেতার যে ঝামেলা সেটি লেগেই থাকে। তো এই অবস্থায় আমরা চট্টগ্রামের বিশেষ করে দুটি বড় চালের আড়ত আছে, একটি হচ্ছে খাতুনগঞ্জে এবং আরেকটি পাহাড়তলী এলাকায়। কোনো চালের এই আড়তগুলোর কোথাও কিন্তু আমরা
এখনো পর্যন্ত প্রশাসনের কোনো তদারকি বা প্রশাসনের কোনো অভিযান অন্তত এই বিষয়টিতে নেই। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এটি আসলে যেখানে উৎপাদন হয়, অর্থাৎ কুষ্টিয়া বা উত্তরবঙ্গের যে জেলাগুলোতে চাল মিলগুলো বেশি, সেখানে আসলে আগে নজর দিতে হবে। অনুপম, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এখন একটু নাটোরের খবর জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, আসলে আপনার এলাকাতে কি খবর? চাল উৎপাদন মূলত আপনার এলাকাতে অনেক বড় মিলার আছে, অনেক বড় মিল আছে, সেখানে আসলে এরকম নিয়ম মানা হচ্ছে কিনা? আসলে নাটোরে কিন্তু মানে অনেক বেশি পরিমাণে চালের মিল রয়েছে এবং মিলার রয়েছে। এখানে কিন্তু আসলে যে পরিমাণ চাল উৎপাদন হয়, সেই চালটা কিন্তু নাটোরের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় কিন্তু এখান থেকে চাল রপ্তানি করা হয়। তবে আমরা যেটা দেখেছি যে সরকার যে নির্দেশনা দিয়েছিল যে চালের বস্তার গায়ে দাম, চালের জাত, ধানের জাত, উৎপাদনের তারিখ এবং কোন মিল থেকে যে চাল সরবরাহ হচ্ছে সেই তালিকা মানে নির্দেশনা লেখা থাকতে হবে বস্তার গায়ে। কিন্তু আসলে এই নির্দেশনা কিন্তু আমরা নাটোরের কোনো আড়তে বা মিলে এখন পর্যন্ত সেইভাবে আমরা আসলে দেখতে পাইনি। আমরা যেটা দেখেছি যে বস্তার গায়ে বিভিন্ন কোম্পানির নাম লেখা থাকে এবং কিন্তু মানে তাদের মানে এই কোম্পানির অ্যাডভার্টাইজ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো লেখা থাকে। এর বাইরে এখন পর্যন্ত আসলে চালের যে নির্দেশনাগুলো রয়েছে, চালের উপরে যে ধান জাত এবং উৎপাদনের তারিখ সব বিভিন্ন যে এই সংজ্ঞাগুলো লেখার কথা ছিল, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তবে এই বিষয়গুলো নিয়ে যখন আমরা এই আড়তদারদের সাথে কথা বলেছিলাম, আমি কিছুক্ষণ আগেও এখানকার বেশ কয়েকজন আড়তদারের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে আসলে এই বিষয়গুলো আমাদের আসলে সেইভাবে তদারকি করার কিছু নাই, যেহেতু আমরা মিলারদের কাছ থেকে সরাসরি আমরা এই চালের বস্তাগুলো কিনে নিয়ে আসি। এটা যদি মিলের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যদি মিলদেরকে নির্দেশনা দেওয়া হয়, কোনো তদারকি করা হয় যে মিল থেকে কোনো রকম বস্তা যে খুচরা বাজারে বা আড়তে আসবে না, তাহলে কিন্তু আসলে আমরা ওটা বিক্রি করতে পারবো না। যেহেতু মিল থেকে সরাসরি আমাদের কাছে চলে আসে এবং তাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সম্বলিত যে বস্তা আসে, সেই বস্তাতে আমরা চাল বিক্রি করি। এখানে কিন্তু একটা সমস্যা, যেটা আমি এখানকার কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছে আসলে অনেক ক্ষেত্রে কিন্তু ভুলবশত হোক আর যেভাবেই হোক, একই বস্তাতে কিন্তু আসলে ভিন্ন রকমের চাল অনেক সময় চলে আসে। দেখা যাচ্ছে কোনো চাল লেখা আছে যে মিনিগেট, আসলে মিনিগেট বলে যেহেতু কোনো চাল নেই, তারপরেও মিনিগেট চালে আসে। আবার অনেক সময় আছে মিনিগেটের বস্তার নামে কিন্তু আসলে পায়জাম বলে অনেক চাল চলে আসতেছে। সেক্ষেত্রে আসলে কাস্টমারদের সাথে এখানকার ব্যবসায়ীদের কিন্তু আসলে অনেক সময় কথা কাটাকাটি বাকবিতণ্ডা হয়, যার কারণে কিন্তু আসলে এখানকার ব্যবসায়ীরাও চাচ্ছেন যে আসলে চালের বস্তার গায়ে সঠিক সুনির্দিষ্ট তথ্যগুলি যদি দেওয়া থাকতো, তাহলে আসলে চাল বিক্রি করতেও তাদের যেরকম সুবিধা হতো, চাল কিনতেও তাদের সুবিধা হতো। বাপ্পি, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এখন যাব কুষ্টিয়াতে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম সেটি আপনারই করা। তো আপনার এলাকাতে প্রশাসনের পক্ষ থেকে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বা এখানে বাধা কোথায়? আসলে যে নির্দেশনা আছে সেটি বাস্তবায়নে বাধা আছে কিনা কোথাও? হ্যাঁ, আসলে প্রতিবেদনে যেমনটি দেখিয়েছেন এবং যেমনটি সহকর্মীরা বলছিলেন, বিষয়টা হচ্ছে এইরকম যে কুষ্টিয়ায় কিন্তু যে খাজানগর, এই খাজানগর বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি চালের মোকাম। আর এখানে প্রায় 450 অধিক ছোট বড় এবং অটো রাইস মিল আছে। তো এই রাইস মিল থাকাকালীন কিন্তু সারা বাংলাদেশের যে চালের চাহিদা, তার কিন্তু একটা বড় অংশ এই কুষ্টিয়ার খাজানগর থেকেই মেটে আর কি। তো আসলে এখানকার যে চালের বস্তায় যে পয়লা বৈশাখ থেকে যে চালের যে 7 ধরনের নির্দেশনা দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু নিয়ে আমরা মিল মালিকদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে যে আসলে তাদের যে 7 ধরনের, তার ভিতরে কিন্তু অনেকগুলাই কিন্তু তারা বস্তার গায়ে অলরেডি লেখে। আর কিন্তু এই আর কিছু জিনিস, যেমন বস্তায় ধানের যে মূল্য, সেই মূল্যটা কিন্তু আসলে প্রতি সপ্তাহে বা কোনো দিন 1 দিন 2 দিন পরও কিন্তু ওঠানামা করে। এই কারণে তারা কিন্তু এই নামটি তারা লিখতে পাচ্ছে না। তো আমরা এই ক্ষেত্রে কিন্তু যারা সচেতন নাগরিক সমাজ আছে, তারা যেটা বলছে যে আসলে এই ক্ষেত্রে কিন্তু স্ট্যাম্প, রাবার স্ট্যাম্পের মতো কিংবা কাগজের স্লিপের মতো করে কিন্তু লিখে চালের মূল্যটা কিন্তু প্রতিদিন লিখে বস্তার গায়ে দেওয়া সম্ভব, যার কারণে কিন্তু এই সমস্যাটা সমাধান হতে পারে। আরেকটা বড় সমস্যা যেটা মিল মালিকরা দেখিয়েছেন, সেটি হলো যে ধানের জাত এখন যেমন ধরেন কৃষি মন্ত্রণালয় বলতেছে যে মিনিকেট নামে কোনো ধান বাংলাদেশে নেই, কিন্তু মিলারদের দাবি যে তারা কৃষকদের কাছ থেকে এই নামে ধান কিনছে। তো তারা যখন এই নামে মিলারদের কাছ থেকে ধান কিনছে, তারা কোন নামটি, কোন জাতটি এই বস্তার গায়ে বসাবে, এই সমাধানটা না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই সমস্যাটি দেখিয়েছেন। তো সেক্ষেত্রে আসলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা বলছে যে এই বিষয়টা তারা মিলারদের সাথে বারংবার বসছেন, কথা বলছেন এবং তারা যাতে এই একটা সুষ্ঠু সমাধান বের করা যায়, তা নিয়ে কিন্তু তারা আলাপ আলোচনায় রয়েছেন। তো আসলে কিন্তু এই যে আলাপ আলোচনার ভিতরে কিন্তু এই ধানের
জাত, দাম এবং অন্যান্য যে তথ্য এগুলো না থাকার কারণে ক্রেতারা কিন্তু নিয়মিত প্রতারিত হচ্ছে। কারণ এই যে আপনি জানেন যে গেল কিছুদিন আগে আমনের মৌসুম গেল, আমনের ভরা মৌসুম এবং ধানের যে উৎপাদন সেটা কিন্তু খুব ভালো হয়েছে। তারপরেও কিন্তু হুট করে গত 1 সপ্তাহ বা 10 দিন আগে থেকে কিন্তু চালের বাজার আবার অস্থিরতা সৃষ্টি হয়েছে। এইসব অস্থিরতার পেছনে কিন্তু এই ধরনের কারসাজিকে দায়ী করছে সচেতন নাগরিকরা। তারা বলছে যে আসলে ধানের মূল্য যদি চালের মূল্য যদি বস্তার গায়ে নির্ধারণ থাকে, জাত যদি নির্ধারণ থাকে, ক্রেতারা প্রতারিত হবে না এবং এই চালের দাম নিয়ে যে কারসাজি সেই কারসাজিটা করা সম্ভব হবে না। কারণ আজকে যে রেটটি বস্তার গায়ে লেখা থাকবে সেটি কালকে যদি বেশি দামে বেচতে যায় তাহলে কিন্তু ক্রেতারা সেখানে প্রতিবাদ করবে। তো এই বিষয়গুলো অতি দ্রুত যাতে কার্যকর করা হয় এই জন্য ভোক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর দাবি জানিয়েছেন এবং আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো মিলন, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম চালের বস্তার গায়ে দাম উৎপাদন সহ সরকারের কিছু নির্দেশনা আছে, সেগুলি বাস্তবায়ন হচ্ছে না, এ নিয়ে আমরা জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা করছে বিপণন প্রতিষ্ঠানগুলো। মূল্য সমন্বয়ে ট্যারিফ কমিশনে এরই মধ্যে চিঠি দিয়েছে মিল মালিক সমিতি। দাম বাড়ানোর এখনো কোনো সিদ্ধান্ত না হলেও যাচাই বাছাই করছে মন্ত্রণালয়। গত 18 এপ্রিল 4 টাকা বাড়িয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় 167 টাকা, আর খোলা তেলে 2 টাকা কমিয়ে দাম ধরা হয় 147 টাকা। এমন পরিস্থিতিতে তেলের দাম বাড়াতে গত সপ্তাহে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে ব্যবসায়ীরা। সব দিক আমলে নিয়ে তা বিশ্লেষণ করছে কমিশন। খুচরা বিক্রেতারা বলছেন এরই মধ্যে বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানগুলো, আর ভোক্তাদের শঙ্কা তেলের মূল্য বৃদ্ধি আরও কঠিন করে তুলবে জীবনযাত্রা। দোকানে মাল আনতে পারতেছে না, ডিলারের কাছে মাল আছে, টাকা দিলে মাল দিবে, সমস্যা নেই। না বিশ্বাস অবস্থা। যাদের ধরেন অনেক অনেক টাকা আছে তাদেরটা তো জানি না, কিন্তু আমাদের খুবই কষ্ট হচ্ছে মধ্যবিত্ত যারা তাদের। দাম বৃদ্ধির ক্ষেত্রে চড়া বৈশ্বিক বাজার, ব্যাংক সুদ হার বৃদ্ধি এবং ডলারের বাড়তি মূল্যকে দায়ী করছেন উৎপাদক কোম্পানিগুলো। যদিও বিশ্ববাজারে দাম কমলে সে অনুযায়ী কমাতে চায় না প্রতিষ্ঠানগুলো। কোথাকার মাল কি রেটে ঢুকতেছে আমার কাছে যা ইনফরমেশন আছে, দোকানদারের কাছে তা ইনফরমেশন আছে। সেও তো চোখে দেখতেছে যে বাইরে $100 বেড়ে গেছে, মাল যেগুলো চিটাং বন্দরে একজন ট্রেডার, খাতুনগুলো ট্রেডার, সে চিটাং বন্দরে কত রেট মাল ঢুকতেছে সে হিসাব রাখে। সয়াবিন ও পাম মিলিয়ে দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 20 লাখ টনের বেশি। এর বেশিরভাগই আমদানি করে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে ভারী বৃষ্টির জলজট এখনও পুরোপুরি কাটেনি। মধ্যরাত পর্যন্ত দক্ষিণ ঢাকা, রাজারবাগ, গোপীবাগ, কমলাপুর, ধানমন্ডি, লেকসহ বেশ কিছু জায়গায় জমে আছে পানি। এতে চলাচলে রয়ে গেছে ভোগান্তি। কখন নামবে এই পানি তা নিয়ে উদ্বেগে বাসিন্দারা। মধ্যরাতেও পানিতে থই থই রাজারবাগ পুলিশ লাইন্সের সামনের সড়ক। শুক্রবার দুপুরে বৃষ্টি থামলেও নামছে না পানি। একটু এগোলেই মুগদা, মানিকনগর ও গোপীবাগের একই অবস্থা। এতে গভীর রাতেও জলজটে দুর্ভোগ, বাসায় ফিরতে বিপাকে পড়েন স্থানীয়রা। এখানে যে পানিটা যে পাস হবে এটার সিস্টেমটা কি আসলে কি সক্রিয় আছে কিনা আমরা বুঝতে পারতেছি। হালকা পাতলা 2-1টা রাস্তা আছে, একটু শুকনা, আবার কিছুক্ষণ সামনে গেলে আবার এই সাঁতার কাটার মতন বাউ। এই অবস্থার মধ্যে একবার গাতেও বেরিয়ে গেছে। গত বছর জুলাইয়ে বৃষ্টিতে ডুবেছিল ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরের মঞ্চ। এবারও সেই একই অবস্থা। শুক্রবারে বৃষ্টিতে লেকের পানি বেড়ে তলিয়ে আছে মঞ্চ ও পায়ে হাঁটার পথ। গভীর রাতেও পরিস্থিতি উন্নতি হয়নি। রাস্তাঘাট কাটার পরেও আবার জলবদ্ধতা সারতেছে না। এইভাবে কষ্ট করে কি সম্ভব গাড়ি চালা? রাতে তো সমস্যা, মানে রাস্তাঘাট কিছু দেখতে পাচ্ছি না। এই বিভিন্ন সমস্যা জড়িত নয়। কোথায় গাদায় পড়ে, কোথায় গাদায় পড়তেছে না, পেটের তাগিদে সব কিছু করতে হচ্ছে। লেকের পানি বাড়ছে, এখানে তো হালকা বসে আড্ডা করছে, এখন আড্ডা মারতে পারতেছে না। লেকের পানির পরিমাণ বাড়ছে, তারপর বিভিন্ন এলাকায় পানি নামতেছে না। শুক্রবারের দিন বেচকেনে করতে পারি না, পানির জন্য সবসময় থাকে এখানে। আজকে মানুষ আইসা চলে একটু আড্ডা মারতে পারে না, এখানে সবসময় বিক্রি করি। শুক্রবার ভোর থেকে 6 ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার। মৌসুমী বায়ু সক্রিয় থাকাতেই এই বর্ষণ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতার সবশেষ খবর জানতে আমরা এখন মতিঝিলে যাব। সেখানে আছেন সহকর্মী আদিলুর রহমান।
আদিল, আমরা দেখলাম যে আসলে গতকালকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলাবদ্ধতা পানি এখনো ঢাকার বিভিন্ন জায়গায় আছে, তো আপনি কি চিত্র দেখছেন এখন সেটি জানাবেন। দেখুন, আমি ঠিক এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি মতিঝিলের, এই জায়গাটিতেও কিন্তু আসলে গতকাল বৃষ্টি শেষ হওয়ার পরেও কিন্তু আসলে রাত পর্যন্ত এই জায়গাটিতে আসলে পানি ছিল এবং এই এলাকার যারা বাসিন্দারা ছিলেন এবং বিশেষ করে যারা ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু আসলে দিনভর কালকে কোনো ব্যবসা বাণিজ্য বা এই এলাকায় যারা কাজ ছিল তারা কিন্তু আসলে সেই কাজগুলো শেষ করতে পারেননি। আজকে গতকালকের মতো পানির যে অবস্থা সেই অবস্থাটি নেই। অধিকাংশ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে এর মধ্যে আসলে পানি নেমে গেছে। তবে কিছু কিছু এলাকায় রাস্তার পাশে আমরা এখন পর্যন্ত আসলে অল্প পরিমাণ পানি জমা দেখছি, যে পানিগুলো এখন পর্যন্ত ড্রেন দিয়ে নেমে যায়নি। যদিও আসলে হচ্ছে এই পানিগুলো দ্রুত নামিয়ে ফেলার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং গতকালকে আমরা দেখেছি যে 2 সিটি কর্পোরেশনেরই যে জনসংযোগ যে দপ্তর, সেই জনসংযোগ দপ্তর থেকে বারবার করে আমাদেরকে বার্তা পাঠানো হয়েছে যে বিভিন্ন এলাকায় আসলে তারা কাজ করছে, বিভিন্ন এলাকার পানি নামিয়ে ফেলা হচ্ছে, সেই এলাকা জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কাজ করছে, কিন্তু অনেক এলাকাতেই আসলে আমরা সেই দৃশ্যমান কাজ বা কর্মীরা কাজ করছে সেই পরিস্থিতিটি কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। যে কারণে আমরা মতিঝিলের যে শাপলা চত্বরের যে একটি পাশে, সেই পাশটিতে এখনো আমরা কিছু পানি জমা দেখতে পাচ্ছি। এই পানি জমার কারণে ঠিক এর পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে, যাত্রী ছাউনি আছে, সেই জায়গাটিতে কিন্তু এখনো বেশ খানিকটা ভোগান্তির মধ্যে কিন্তু আসলে পড়তে হচ্ছে। আমরা আরেকটি বিষয় আসলে লক্ষ্য করছি যে গতকালকের পানির কারণে এই আশপাশে যারা ছোট ছোট ব্যবসায়ী ছিলেন তাদের দোকানপাটের মধ্যেও কিন্তু আসলে পানি প্রবেশ করে ফেলে। সেই পানি প্রবেশ করার কারণে তাদের ব্যবসা বাণিজ্যেরও কিন্তু আসলে বেশ ক্ষতি হয় এবং আজকেও কিন্তু আসলে তারা এখন পর্যন্ত তাদের যে দোকানপাট সেই দোকানপাট কিন্তু আসলে খুলতে পারেননি। অর্থাৎ সব মিলিয়ে আসলে যেটি আসলে বলা যায় যে গতকালকের মতো পরিস্থিতি হয়তো বা রাজধানীতে আজকে নেই। বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় অলিগলিতে আসলে পানি আছে, সেই পানিগুলো নেমে যাবে, কিন্তু সেই পানি নামার জন্য যে নগর কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা খুব একটা জোরালো গতকালকে থেকে কিন্তু আসলে আমরা লক্ষ্য করিনি। নগরবাসী যারা আছেন তারা বলছিলেন যে নগর কর্তৃপক্ষের উদাসীনতা, গাফিলতি, এই ড্রেনেজ পরিষ্কার না করা, খাল দখলমুক্ত না করা, এইসব কারণে কিন্তু আসলে বৃষ্টিতে জলাবদ্ধতায় তাদের সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। তো আমার কাছে মতিঝিল থেকে এটি ছিল এখনকার সবশেষ। ধন্যবাদ আদিলুর। আমরা জানছিলাম ঢাকায় জলাবদ্ধতার সবশেষ খবর। ব্লকেট কর্মসূচি না থাকলেও শুক্রবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা। সেখানে 1.5 ঘন্টা অবস্থান করে সন্ধ্যায় অবরোধ তুলে নেন। আজ কোনো কর্মসূচি নেই, পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সন্ধ্যায়। শুক্রবার বিকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেখানে যোগ দেন আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এদিন ব্লকেট কর্মসূচি না থাকলেও মিছিল করে শাহবাগে যান তারা, করেন সড়ক অবরোধ। তবে এতে বাধা দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীরা জানান নির্বাহী বিভাগ থেকে সর্বোচ্চ 5% কোটার নিশ্চয়তা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণায় অটল তারা। প্রতিবন্ধীদের কোটা থাকবে, আমাদের নারী ক্ষুদ্র গোষ্ঠীদের কোটা থাকবে, কারণ তারা প্রত্যন্ত অঞ্চল থেকে সুযোগ সুবিধা পেতে পারে, কিন্তু এখানে মুক্তিযোদ্ধার কোটা কেন থাকবে? যে কোটার কারণে মেধাবীরা দেশে পর্যাপ্ত পরিমাণে যে মেধার থাকার কথা, যে মেধা অনুযায়ী যেই জায়গায় যাওয়ার কথা, এই জায়গায় যেতে পারছে না। তারা অভিযোগ করেন কিছু ছাত্র সংগঠনের নেতারা নানা ইন্ধন দিয়ে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। এছাড়া কোটা সংস্কারে আইন করার দাবি তোলেন আবারও। আমাদের এক দফা দাবি মেনে নেন, আর যদি অন্যথায় আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করা হয়, আমাদেরকে হামলা মামলা হুলিয়ে দিয়ে ভয় দেখানো হয়, তো আমরা আজকে শাহবাগ মঞ্চ থেকে বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছপা হব না। শনিবার সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচি দেবেন আন্দোলনকারীরা। সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। শুক্রবার বিকাল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।
আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহানগর আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে সামনে রেখে নতুন বিরোধে জড়িয়েছেন চট্টগ্রামের বর্তমান ও সাবেক মেয়র। সাংগঠনিক ব্যর্থতার দায় চাপাচ্ছেন একে অন্যের ওপর। দুই নেতার বিরুদ্ধে দলের নেতাকর্মীরা বিব্রত। এদিকে দুজনের দ্বন্দ্বের মাঝেই আগামী অক্টোবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাস্তবায়নে কাজ চলছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিবাদ দীর্ঘদিনের। বর্তমানে একটি পক্ষের নেতৃত্বে আছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। সম্প্রতি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্তমান মেয়র ও সংগঠনের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী। দলের এক বর্ধিত সভায় দুই নেতা বাদানুবাদে লিপ্ত হলে বিষয়টি প্রকাশ্যে চলে আসে। যারা সমাজের গ্রহণযোগ্যতা আছে তারা পার্টি করুক, তারা এই সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করুক, তাহলে সংগঠন সমৃদ্ধ হবে। আর যদি সেখানে যদি দাগওয়ালা যদি কোনো লোকজন থাকে, মানুষ আস্তে 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 বিমুখ হয়ে যায়। যদি সম্মেলন না হয় তাহলে এই দায়ভারটা বর্তমান কমিটির উপর চাপিয়ে দিয়ে সেইখানে হয়তো তারা তাদের যে পরিকল্পনা সেটা কার্যকর করতে পারে কিনা, এই ধরনের একটা ধারণা থাকলে থাকতে পারে। দুই শীর্ষ নেতার প্রকাশ্য বিরোধে সংগঠনের নেতাকর্মীরা বেশ বিব্রত। আওয়ামী লীগ একটা বিশাল বৃহত্তর সংগঠন, এখানে এটা থাকবেই, তবে রাজনীতিটা সুষ্ঠু ধারায় যেভাবে যেতে হবে এবং সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু আগামীতে কমিটি হবে। এদিকে মেয়র বলছেন এতদিন মহানগর আওয়ামী লীগ ঠিকমতো চলেনি। অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদকের দাবি, যুগ্ম সম্পাদক হিসেবে দলে মেয়রের তেমন কোনো ভূমিকা ছিল না। কোনো সময় খারাপ ছিল না বলেই তো সংগঠন আজকে এতটুকু পর্যায়ে এসছে। আজকে খারাপের দিকে যাচ্ছে বলেই আমি প্রতিবাদ করেছি। দুই একটা ওনার মতো করে উনি কথা বলে যে এটা সংগঠনের সাংগঠনিক যে কর্মকাণ্ড করার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এসব বিরোধে আগে 3 বার তারিখ ঠিক করেও সম্পন্ন করা যায়নি নগর আওয়ামী লীগের সম্মেলন। এবার অক্টোবরের মধ্যে সম্মেলন করতে চায় সংগঠনটি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবার জানবো বন্যা পরিস্থিতির খবর। সিলেট ও সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এই মুহূর্তে সিলেটের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে কোন কোন পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পেয়েছে? দেখুন, গতকালকে আমরা দেখতে পেরেছি যে সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সিলেট আবহাওয়া অফিস থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, গত 24 ঘন্টায় সিলেটে 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে সেটি হলো সুরমা নদীর পানি একটি পয়েন্টে এবং কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে সেটি হলো যে সিলেটের 13টি উপজেলায় এখন পর্যন্ত কিন্তু 5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে 200টিরও বেশি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত কিন্তু প্রায় 9000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়ে আছেন। এবং আপনি জানেন যে সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। ভারী বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া, পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ কম হওয়ার কারণে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। পাশাপাশি তবে পানি নামার যে গতি সেটি কিন্তু অনেকটাই ধীর গতিতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি বেশ কিছু নিম্নাঞ্চল যেগুলোতে এখন পর্যন্ত কিন্তু মানুষজন পানিবন্দী অবস্থায় রয়েছেন। তবে যেসব এলাকা থেকে পানি কমে গিয়েছে সেসব এলাকাতে কিন্তু মানুষের এক ধরনের ভোগান্তি রয়েছে। তারা বলছেন যে এই যে বন্যার কারণে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে, যোগাযোগ ব্যবস্থার একদম বেহাল দশা হয়ে পড়েছে এবং জেলা শহরের সাথে যে যোগাযোগের প্রধানতম সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যারা কৃষক রয়েছেন, মৎস্য খামারি রয়েছেন, তাদেরও কিন্তু এক ধরনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখন কিন্তু সিলেটে পর্যটনের একটি ভরা মৌসুম চলছে এবং আমরা দেখেছি যে ঈদ উল আজহার আগের দিন থেকেই মূলত সিলেটে কিন্তু বন্যা কবলিত হয়ে পড়ে এবং 3 দফা বন্যার কারণে সিলেটের পর্যটন খাতেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। পর্যটন খাতে সংশ্লিষ্টরা বলছেন এই খাতে আনুমানিক 500 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সবকিছু মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ।
রানা, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, সিরাজগঞ্জে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আর নদী ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে এবং 24 ঘন্টায় 10 সেন্টিমিটার কমে এখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নতুন কোন এলাকা প্লাবিত হয় না। যে সকল এলাকা আসলে পানি উঠেছিল সেই এলাকা থেকে, ঘর বাড়ি থেকে পানি নামলেও কিন্তু এখন আসলে বাড়িতে যে বসবাসের উপযোগী সেই উপযোগীটি হয়নি। আমরা দেখছি যে বাড়ি ঘরে পানি তুলে দেওয়ায় কিন্তু মানুষ বাঁধের উপর আশ্রয় নিয়েছে এবং বাঁধের উপর ঝুপড়ি ঘর বানিয়ে কিন্তু বন্যা কবলিতরা থাকছে। সেখানে একই ঘরের মধ্যে তারা তাদের গবাদি পশু এবং মানুষজন নিয়ে থাকছে এবং গত 2 দিন ধরে কিন্তু আসলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একদিকে বন্যার পানি, অন্যদিকে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু আসলে এই বন্যা কবলিত মানুষদেরকে বিপাকে ফেলেছে এবং এখানকার মানুষ যেটি বলছে যে দীর্ঘদিন ধরে আসলে পানি 2 দফা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে, যে কারণে তাদের ঘর বাড়ি দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে থাকার কারণে কিন্তু বাড়ি ঘরের ক্ষতি সাধিত হয়েছে। পাশাপাশি আসলে এখানকার বেশি মানুষ হচ্ছে কৃষিজীবী, কৃষি ক্ষেত তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের আয় রোজগারও বন্ধ হয়ে গেছে, যে কারণে আসলে তারা কিন্তু অনাহারে অর্ধারে দিন কাটাচ্ছে। যদিও এখানে ত্রাণ পৌঁছেছে, তবে তারা বলছে যে পর্যাপ্ত ত্রাণ আসেনি। একবারই মাত্র চেয়ারম্যান এখানে ত্রাণ দিয়ে গেছে, তারপর আর ত্রাণ দেওয়া হয়নি। তারা এখানে কষ্টে আছে এবং পানিবাহিত যে রোগ, সেই রোগগুলো তাদেরকে দেখা দিচ্ছে। অন্যদিকে কিন্তু এই পানি কমার সাথে সাথে চৌহালি শাহজাদপুরের নদী ভাঙন দেখা দিয়েছে এবং সেই নদী ভাঙন কবলিতদের এলাকায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে জরুরি ভিত্তিতে যে কাজ করা হচ্ছে সেই কাজের মাধ্যমে আসলে আপাতত বন্যা ভাঙা রোধ করতে পারে। পরবর্তীতে কিন্তু তারা আসলে যে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে এই এলাকায়, সেই কাজগুলো করবে। আমরা যদি আপনাদের দেখাই যে আসলে বাঁধের নিচে অঞ্চলে এখনো কিন্তু ঘরবাড়ি তলিয়ে গেছে। যে সকল ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে সে সকল ঘরবাড়ি কিন্তু ডুয়া এবং উঠানগুলো এখনো ভেঙে গেছে। পাশাপাশি আসলে এখানকার মানুষ এখনো বাড়িতে বসবাস করতে পারছে না। তাদের সবচেয়ে বড় যে সমস্যা দেখা যেখানে, সেটা হচ্ছে নিষ্কাশন এবং বিশুদ্ধ পানির অভাব। পাশাপাশি ঘর বাড়ি তলিয়ে যাওয়ায় চুলো ভেঙে গেছে। শুকনো খাবার এখানে বিশেষ প্রয়োজন। তাদের দাবি যে জরুরি ভিত্তিতে এই অঞ্চলগুলোতে যদি শুকনো খাবার দেওয়া, তাহলে মানুষগুলো কিন্তু আসলে তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। সিলেট ও সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। স্থবির কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। রোজা কোরবানি 2 ঈদের পরেই তা সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়া হলেও চোখে পড়ছে না কোনো জোর উদ্যোগ। মেয়র বলছেন ব্যবসায়ীদের একাংশ একবার গাবতলী আরেকবার বলছেন যাত্রাবাড়ি যাওয়ার কথা, আর এতেই বাড়ছে জটিলতা। গেল মার্চে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা দেন রমজানের ঈদের পরেই গাবতলীতে সরানো হবে কারওয়ান বাজারের প্রায় অর্ধেক দোকান। এই বিল্ডিংটা আমি ভেঙে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছি এবং এই বিল্ডিং এর নিচে 176টি দোকান আছে, যে দোকানগুলোকে আমরা এখানে স্থানান্তর করব। এর 10 দিন পর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরানো হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়, কিন্তু ব্যবসায়ীদের আর সরানো যায়নি। এখন আবার কোরবানির ঈদের পর বাজারে স্থানান্তরের কথা বলছেন মেয়র। শহরের মধ্যে আমি কোনো ধরনের পাইকারি বাজার আমরা রাখতে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু পার্লামেন্টে বলেছে, আমাকেও উনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলেছেন। মেয়র জানাচ্ছেন যেসব ব্যবসায়ী গাবতলীতে যেতে চেয়েছিলেন তাদের মধ্যে 132 জন এখন যাত্রাবাড়ি যেতে চান, তাই নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। আলু পেঁয়াজ থেকে যেগুলো আছে সেগুলো শুকনা পাইকারি যেটা আছে, এটি তারা বলেছিল, প্রথমে তারা বলেছিল তারা গাবতলীতে যাবে, পরবর্তী এখন তারা বলেছে না, তারা এখন আবার যাত্রাবাড়িতে যেতে চায়। গাবতলী বাস স্ট্যান্ডের কাছাকাছি প্রস্তাবিত পাইকারি কাঁচা বাজারের জন্য নির্মাণ করা হয়েছে 2টি ভবন। সেখানে 4টি ব্লকে বসানো যাবে 697টি দোকান। তবে একটি মাত্র রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো ট্রাকের চলাচল অনেক কঠিন হবে বলছেন ব্যবসায়ীরা। 500 করে টাকাই গাবতলী তৈরি হতো, ওইখানে যাইয়া নতুন অবস্থা, ওইটা 5 বছর লাগবে খালি জমাইতে। 5 বছর আমার সংসার কিভাবে চলবে? 38 বিঘার কারওয়ান বাজার সরাতে প্রথম উদ্যোগ নেওয়া হয় 2004 সালে, কিন্তু নানা জটিলতায় এখনও তা বাস্তবায়ন করা যায়নি। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পায়ের চাপে নতুন ঢালাই করা পিচ দেবে যাচ্ছে, কোথাও বা হাতের টানে উঠে যাচ্ছে পিচের আস্তরণ। এমন অবস্থা পটুয়াখালীর একটি সড়কের, অথচ সড়কটিতে সংস্কার কাজ শেষ হয়েছে 2 সপ্তাহ আগে। স্থানীয়দের অভিযোগে তীর ঠিকাদার এবং এলজিইডি কর্মকর্তাদের দিকে। পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত সড়কের দৈর্ঘ্য 3.3 কিলোমিটার। 15 দিন আগে সড়কের মেরামত শেষ হয়, তবে স্থানীয় মানুষের স্বাচ্ছন্দ্যের চলাচলের আশায় যেন ঘুরে বাড়ি। এরই মধ্যে অনেক স্থানে পায়ের চাপে দেবে যাচ্ছে পিচ, কোথাও আবরণ উঠে যাচ্ছে হাতের টানেই, কিছু অংশে পিচ সরে গিয়ে বেরিয়ে এসেছে মাটি। স্থানীয়দের দাবি, এখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। 25 মিলিমিটার পুরু আস্তরণের কথা থাকলেও দেওয়া হয়েছে 15 থেকে 20 মিলিমিটার। কাজ করার একদিন আগে দিয়েছে ভিটামিন, ওই গাড়ি চলাচল করছে, গাড়ি চলার চাকার সাথে সব ভিটামিন চলে গেছে। একাল পয়সা খোয়া বাল দিয়ে গেছে, আমরা গাড়ি ছেড়ে চাক্কা লাগাই উঠতে যাই। পয়সা খোয়া দিচ্ছে, এখন ওই হাত দিয়ে টান দিলে ঢালাই উঠতে যায়। মশলা যদি নিচে কম দেয়, ডিস্ট্রিবিউশন নিচে গেলে তো রাস্তা টেকবে না, ওই সময় ওদের বলা হয়েছে। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন, তদারকি কর্মকর্তাকে শোকজের সুপারিশের পাশাপাশি নতুন করে কাজের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ব্যাপারে ইঞ্জিনিয়ারকে আমি ফোন করে জানাই, তিনি আমাকে জানান যে এসব দুর্বলতার জন্য এই কাজটা হয়েছে। আমি এসবকে কৈফিয়ত দেওয়ার শোকজ দেওয়ার জন্য বলছি এবং 7 দিনের মধ্যে আবার নতুন করে ঠিকাদার এই রাস্তা প্রস্তুত করে হস্তান্তর করবে। ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদুল এন্টারপ্রাইজকে বাজেটের 1,33 লাখ টাকার মধ্যে 90 লাখ টাকায় দেওয়া হয়েছে। ইউএনও জানান, কাজের মান ঠিক না থাকলে বাকিটা আটকে দেওয়া হবে। বিল আটকে আছে, এইটি সম্পূর্ণ মানসম্মতভাবে মেরামত করে দেওয়ার পরেই তাকে আমরা বিল পরিশোধ করব। আমাদের এলজিইডিকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে এই কাজগুলোর তদারকি করার। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার প্রকল্পের আওতায় এ সড়ক মেরামত করে এলজিইডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কপোতাক্ষ নদের উপর সেতু নির্মাণের কাজ শেষ হয়নি 24 বছরেও। বাঁশের তৈরি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন খুলনা ও যশোরের 2 এলাকার মানুষ। অনেকেই শিকার হয়েছেন দুর্ঘটনাতেও। জটিলতা নিরসনে দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। একপাশে পাইকগাছার কপিলমুনি, অপর পাশে সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া, মাঝখানে কপোতাক্ষ নদ। 2 জেলার মানুষের সড়কপথে যাতায়াতের জন্য 2000 সালে কপোতাক্ষ নদের উপর সেতু নির্মাণ শুরু হয়। সেতুতে বসানো হয় 18টি পিলার, কিন্তু 2003 সালে নভেম্বরে কাজ বন্ধ করে দেয় এনহক অ্যাসোসিয়েট নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, কপোতাক্ষ নদের স্রোতে বাধা পাওয়ার আশঙ্কা সহ নানা জটিলতায় থমকে আছে কাজ। মাদ্রাসা ছাত্র ছাত্রীদের বিশেষ পারাপারের খুব অসুবিধা, এখানে মাঝি মোল্লা ঠিক মতন থাকে না, ঠিক আছে, পারাপার যোগাযোগ খুব একটা ভালো না। দেখেন এই যে কাজ, এ তো সাধারণত প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে, সেই অবস্থায় সমাপ্ত। মনে করেন একটা ভয় কাজ করে, রোজ গাড়ি পড়ে যায়, ভ্যান পড়ে যায়। সেতুটি নির্মাণ হলে খুলনা, সাতক্ষীরা ও ভোমরা বন্দরের সঙ্গে যোগাযোগ বাড়বে। যে খুলনা পাইকগাছ অঞ্চলের মানুষ যে ভারতে যাতায়াতের জন্য একটা বড় অংশের মানুষ কিন্তু ভারতে যাতায়াত করে চিকিৎসার জন্য বা অন্য কারণে, বা ব্যবসায়ীদের যে এটা এর সামগ্রিক সুবাহের জন্য এইটি এই অঞ্চলের মানুষের সময়ের দাবি। এদিকে নকশা পরিবর্তন করে পুনরায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানায় এলজিইডি। পানি উন্নয়ন বোর্ড থেকে একটা চিঠি আসে যে এই ব্রিজের ভার্টিক্যাল ক্লিয়ারেন্স পর্যাপ্ত রাখা হয়নি, এটাকে আবার ডিজাইন চেঞ্জ করে করা লাগবে। তো সেই ব্যাপারে আমি সদর দপ্তরের ডিজাইন ইউনিটে আলোচনা করি এবং এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আশা করি এটার একটা দ্রুত সমাধান হবে। কপিলমুনি কানাইদিয়ায় নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন অন্তত 1000-এর বেশি মানুষ যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশের মতো পার্বত্য এলাকায় বৃষ্টির পর পর্যটকরা যাচ্ছেন সমুদ্র পাহাড়ের সৌন্দর্য দেখতে। কক্সবাজার ও রাঙামাটি থেকে এই বিষয়ে জানাবেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, কয়েক দফা ভারী বৃষ্টির কারণে কক্সবাজারে পর্যটক উপস্থিতি কম ছিল, এখন কি পরিস্থিতি দেখছেন? যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, গতকালকে শুক্রবার ছিল, আজকে শনিবার, তো সেই কারণে মূলত গতকালকে আমরা পর্যটকদের উপস্থিতি দেখেছি। আজকেও কিছু সংখ্যক পর্যটক আসছে। তবে আপনি জানেন, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং বর্ষণের কারণে বুধবার কক্সবাজার পুরো হোটেল মোডেল জোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল। সেই সময় পর্যটকদের ভোগান্তি ছিল। এখন যে
পানি নেমে যাওয়ার কারণে এখন কিন্তু সেই ভোগান্তি নাই। তবে আমি আছি সমুদ্র সৈকত এলাকায়। সমুদ্র সৈকত এলাকা আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে পর্যটকদের যে উপস্থিতি সেটি অনেকটা লক্ষণীয়। এখানে যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ঘুরতে আসছেন তারা যে যার মতো করে আনন্দ উপভোগ করছেন। তবে এখন যেহেতু ভাটা লাল পতাকা টাঙানো হয়েছে তারপরও অনেকেই সমুদ্র স্নান করছেন। আপনি জানেন গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত এবং ভারী বর্ষণে এখানে যে হোটেল মোডেল জোনের পেছনে পাহাড় ধস হয়েছিল সেখানে একজন মারা গেছে এবং পুরো কক্সবাজার জেলায় 4 জনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত এই যে হোটেলের প্রধান সড়কের পাশে যে সকল হোটেল রয়েছে সেখানে যেই নিচু এলাকায় যেটা আছে সেখানে পানি ঢুকেছিল এবং যে প্রধান সড়কের অর্থাৎ পেছনে যে সকল সড়ক আছে সেই সকল সড়কে এখনো পর্যন্ত কাদায় পরিপূর্ণ আছে। এখন আমি কথা বলেছি কক্সবাজার পৌরসভার মেয়রের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পৌরসভার পরিচ্ছন্ন কর্মী এবং হোটেলের যে ব্যবস্থাপনায় যে কাদা অপসারণের কাজগুলা করা হচ্ছে। তবে আপনি জানেন বিশেষ দিবসে কিন্তু কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম হয়। এখন কিন্তু বিশেষ কোনো দিবস নেই, তারপরও সাপ্তাহিক যে ছুটি শুক্রবার এবং শনিবার কিছু সংখ্যক পর্যটক কক্সবাজারে এসছে এবং তাদের মধ্যে আসলে অনেকটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সেই যে জলাবদ্ধতার সেই পরিস্থিতি এখন নাই, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তৌফিক, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই রাঙামাটিতে। সেখানে আছেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এই মুহূর্তে রাঙামাটিতে পর্যটকদের আনাগোনা কেমন দেখছেন? ভারী বৃষ্টি এবং বন্যা পর্যটন খাতে কোনো ধরনের প্রভাব ফেলেছে কিনা? রাঙামাটিতে বর্তমানে বৃষ্টিও নেই, অর্থাৎ পাহাড় ধসের যে সম্ভাবনা, যে ঝুঁকি, সেটাও কিন্তু কমে গেছে। তো আমরা দেখেছি বিগত সপ্তাহখানেক আগে থেকে যে বৃষ্টিপাত হয়েছিল সেখানে পর্যটকগামী যারা সাজেক যারা গিয়েছিলেন তারা কিছুটা বিড়ম্বনার শিকার হয়েছেন, সেই পরিস্থিতি বর্তমানে নেই। তবে একটা বিষয় আমি বলে রাখি যে রাঙামাটিতে পর্যটন খাতের যে আগে যেভাবে টুরিস্ট আগমন ছিল সেই পরিমাণটা কিন্তু এখন কমে গেছে বলা যায়। তো যেহেতু এখন বর্তমানে যারা পাহাড়ের প্রকৃতি প্রেমী যারা পাহাড় ঘুরতে আছেন তাদের কিন্তু এখন বেস্ট একটা সময়, কারণ এখন পাহাড়ের চারিদিকে যে সবুজ বৃক্ষ সেগুলো সেজে গেছে, ঝর্ণার পানি নামতেছে এবং কাপ্তাইয়ের যে পানি যে টইটুম্বুর অবস্থা সেটা আমরা বিদ্যমান দেখতেছি। তবে টুরিস্টের সংখ্যা কিন্তু কম। তো যার কারণে আমি এই বিষয়টা নিয়ে টুরিস্ট যারা ব্যবসা করেন তাদের সাথে আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, রাঙামাটি পর্যটন ম্যানেজার, তার সাথেও কথা বলেছিলাম। তিনি বলছেন যে আগে যে পরিমাণ পর্যটক উপচে পড়া পর্যটক ছিল সেটা কিন্তু এখন পাহাড়ে নেই। কারণটা হচ্ছে যেহেতু পদ্মা সেতু হওয়ার পরে সেদিকে কিন্তু মানুষ চলে যাচ্ছে, তো কিন্তু রাঙামাটিতে টুরিস্টদের সংখ্যা কম। তবে বর্তমানে রাঙামাটির পরিবেশ, রাজনৈতিক পরিবেশ বলেন, প্রাকৃতিক পরিবেশ খুব চমৎকারই বলা যায়, পর্যটকদের অনুকূলে বলা যাবে। কারণ এই ধরনের পরিবেশ, এই যে সবুজ প্রকৃতি, পাহাড়ের ঝর্ণার যেগুলো সবগুলো কিন্তু একেবারে চিরচেনা যে রূপ সেটা কিন্তু এখন বিরাজ করছে বর্তমানে রাঙামাটিতে, কিন্তু টুরিস্ট সংখ্যা এখন কম। তো এই হচ্ছে আমার কাছে রাঙামাটির পর্যটনের অবস্থা। আর এই ছিল সকাল ৯টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও এক্সে।